কৃষি দর্শন মানেই এতদিনে আপনারা সকলেই জানেন যে কৃষি বিষয়ক আলোচনা। আমাদের সঙ্গে থাকেন কৃষি বিশেষজ্ঞরা, যাদের গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত মতামত কৃষক বন্ধুদের খুবই সাহায্য করে তাদের কৃষিকাজের ব্যাপারে। আজ আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন মুগ চাষ নিয়ে। আমাদের সঙ্গে আছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে দিবানাথ মজুমদার, সহ কৃষি অধিকর্তা প্রশাসন, রামপুরহাট, বীরভূম। নমস্কার। প্রথমেই আলোচনার একদম শুরুতেই যেটা আমার জানতে ইচ্ছে করছে, বা কৃষক বন্ধুরাও নিশ্চয়ই জানতে চাইবেন, যে এই ডাল চাষের গুরুত্ব কতখানি? ডাল চাষের গুরুত্ব যথেষ্টই আছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে ডাল চাষটা খুব কম হয় এবং আমাদের প্রায় 80% ডাল বিদেশ থেকে বা অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। সেদিক থেকে ডাল চাষের একটা গুরুত্ব আছে। তাছাড়া আমরা বলি, চাষের মধ্যে যদি একটা ডাল শস্য চাষ করা যায় বছরের মধ্যে একবার, তাহলে মাটির উর্বরতা শক্তিটা বাড়ে। এর কারণটা কি? ডাল চাষ যখন আমরা করি, ডালের শেকড়ে এক ধরনের জীবাণু বাসা বাঁধে, তার নাম হচ্ছে রাইজোবিয়াম। এবং এই রাইজোবিয়াম জীবাণুর কাজ হচ্ছে বাতাসে যে নাইট্রোজেন আছে, প্রায় 77% নাইট্রোজেন, সেই নাইট্রোজেনটাকে এরা ধরে রাখতে পারে। তার বিনিময়ে খুব সামান্য খাবার তারা ডাল গাছ থেকে নেয় এবং এই নাইট্রোজেনটা ডাল যখন পেকে গেল তখন সেটা কিন্তু মাটিতে থেকে গেল এবং এই নাইট্রোজেনটা পরবর্তী যে ফসল আসে তারা সেটা ব্যবহার করতে পারে। এবং এটা যেহেতু প্রাকৃতিক নাইট্রোজেন, সেই জন্য আমাদের জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং পরবর্তী ফসলের পক্ষে এটা খুব লাভজনক। এই ডাল চাষের জন্য কি ধরনের জমি লাগবে এবং জমিটাকে তো তৈরি করতে হবে, সেই বিষয়টা জানবো। জমি যে কোনো জমিতেই ডাল চাষ করা যেতে পারে, যদি সেখানে সেচের সুবিধা থাকে এবং জল নিকাশি ব্যবস্থা থাকে। তবে দোআঁশ মাটি এবং সেচ সুবিধাযুক্ত জল নিকাশি ব্যবস্থা যেখানে থাকে, সেখানে কিন্তু ডাল চাষটা সব থেকে ভালো হয়। কি কি ধরনের জাত নির্বাচন করলে ভালো? আমাদের যে গ্রীষ্মকালীন মুগ চাষের কথা বলেছেন, সেখানে আমাদের এখানে সোনালি এবং পান্না, এছাড়া T44 বলে একটা ভ্যারাইটি এখন এসছে, যেটা খুব ভালো ফলন দিয়ে থাকে। সোনালিটা একটু বীজটা একটু ছোট, সোনালি কালারের, এবং মোটামুটি 8 থেকে 10 কুইন্টাল ফলন দিতে পারে হেক্টরে। আর পান্না যেটা বললাম, সেটার বীজটা একটু সবুজ, একটু মোটা, এটাও প্রায় 8 থেকে 10 কুইন্টাল মতন ফলন আমাদের দিতে পারে। জাতের সঙ্গে যেটা জুড়ে যায় যে ভালো বীজ, এই ভালো বীজ কৃষক বন্ধুরা কোথায় পাবেন? আমি আরও অনেকগুলো ছোট ছোট প্রশ্ন এটার সঙ্গে জুড়ব, যে বীজটা শোধন কিভাবে তারা করবেন, বীজের কতটা মাত্রা লাগবে এবং দূরত্ব কি কি লাগবে, এবং বীজ বপনটা, মানে একটা কমপ্লিট উত্তর এই প্রশ্নটার থেকে আমি আপনার কাছে জানতে চাইব। আচ্ছা, প্রথমেই ডাল চাষ করতে গেলে জমিটাকে 3-4 বার লাঙল দিয়ে ভালো করে প্রস্তুত করতে হবে এবং এমনভাবে প্রস্তুত করতে হবে সেখানে যেন কোনো রকম জল দাঁড়িয়ে থাকতে না পারে। অর্থাৎ যে নিকাশি ব্যবস্থাটাকে ভালো রাখতে হবে। নিকাশি ব্যবস্থাটা ভালো না থাকলে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে কিন্তু ফসলের ক্ষতি হবে এবং পরবর্তীকালে ফসল একদম মারা যেতেও পারে। এরপরে আপনি যেটা বললেন যে বীজ বপন, এই মুগের ক্ষেত্রে ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত মাস পর্যন্ত আমরা এই বীজটাকে বপন করতে পারি। বীজ বপন করার 7 দিন আগে ডায়াথেন M45 যদি নিই, তাহলে 3 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, এবং ব্যাভিস্টিন যদি নিই 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য নিয়ে ভালো করে শোধন করে নিতে হবে এবং 7 দিন পরে সেটা আমরা জমিতে ফেলব। এবং ভালো বীজ কোথা থেকে পাওয়া যায়? আমাদের পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে বহরমপুরের ডাল এবং তৈলবীজ গবেষণাগার যেখানে আছে, সেখানে কিন্তু ভালো বীজ আমরা পেতে পারি। এছাড়াও আমাদের যদি ঠিক আগে থেকে চাষি ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আমরা বলে দিতে পারবো যে কোথায় সঠিক বীজটা তারা পেতে পারবে। এবার যে ওই যেটা জুড়েছিলাম যে লাগানোর প্রসঙ্গ যখন আসবে, তার মাত্রা কতটা এবং দূরত্বটা কিভাবে মেনটেন করবে? আচ্ছা, আমাদের এই গ্রীষ্মকালীন যে মুগ আমরা চাষ করব, সেটা হেক্টরে মোটামুটি 25 থেকে 30 কেজি বীজ লাগবে এবং যে দূরত্বটা মেনটেন করতে হবে সেটা সারি থেকে সারিতে মোটামুটি 30 সেন্টিমিটার
এবং গাছ থেকে গাছে সেটা হবে 10 সেন্টিমিটারের মধ্যে। এবং যে বীজ আমরা বপন করব সেটা অবশ্যই যেন আমরা সারিতে বপন করতে পারি, কারণ এদের কতগুলো অ্যাডভান্টেজ এখানে পাওয়া যায়। পরবর্তীকালে যে পরিচর্যাগুলো আসবে, যদি আমরা সারিতে বীজ বপন না করি তাহলে কিন্তু সেই অ্যাডভান্টেজগুলো পাবো না। যেমন বেশি যদি গাছ হয়ে যায় তাহলে কিন্তু ফলনটা কমে যেতে পারে, তখন আমাদেরকে কিছুটা বীজ তুলে ফেলে দিতে হবে। এবং যে আগাছাগুলো আপনার জমিতে আসছে সেগুলো মোটামুটি 3 সপ্তাহ বপনের পরে সেগুলোকে তুলে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু মুগের ফলনটা কমে আসবে। কি কি ধরনের সার দিতে হবে? ডাল চাষ করতে গেলে সার প্রয়োগটা খুবই কম লাগে। মোটামুটি 20 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট এবং 20 কেজি পটাশ প্রতি হেক্টরের জন্য যথেষ্ট। এবং এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জীবাণু সার। আমি শুরুতেই বলেছিলাম যে এক ধরনের জীবাণু ডাল গাছের গোড়ায় থাকে, এবং এই জীবাণু সারটাকে যদি আমরা না দিই তাহলে যেখানে আগে মুগ চাষ হয়নি, চাষি ভাই যেখানে প্রথম মুগ চাষ করতে যাচ্ছে, সেখানে কিন্তু যদি এই জীবাণুটা না থাকে তাহলে কিন্তু মুগ চাষটা ব্যাপকভাবে মার খাবে। এবং যে জীবাণু সারটা আমরা বলবো সেই জীবাণু সারটা কিন্তু বিভিন্ন ধরনের ডাল চাষের জন্য বিভিন্ন ধরনের জীবাণু সার কিন্তু আসে। এর প্রয়োগ বিধিটা একটু জেনে রাখা ভালো। ডাল যখন আমরা বপন করতে যাব তার আগের দিন ভাতের যে ফ্যান বা মাড় আমরা গেলে ফেলে দিই সেটা ঠান্ডা করে মোটামুটি 1 বিঘের জন্য 400 গ্রামের একটা প্যাকেট লাগবে। সেই 400 গ্রাম জীবাণু সারটা ভালো করে গুলে নিতে হবে। তারপর যে বীজটা আমরা বপন করতে যাব সেই বীজটাকে তার মধ্যে ফেলে দেবো, এবং সেটাকে ভালো করে যদি আমরা নাড়িয়ে নিই তাহলে বীজের গায়ে সেই জীবাণুটা লেগে যাবে। এবং সেটাকে একটা ঠান্ডা জায়গায় শুকিয়ে নিতে হবে। তার শুকিয়ে নেওয়ার পরে বীজটাকে বপন করতে হবে। এবং মনে রাখতে হবে যে যেহেতু এটা জীবাণু, রাসায়নিক সার বা রাসায়নিক বিষের সাথে কিন্তু এটাকে কোনো মতেই ব্যবহার করা যাবে না, কারণ সম্পূর্ণ আলাদাভাবে। অর্থাৎ রাসায়নিক সার যদি ব্যবহার করতে যাই কয়েকদিন আগে ব্যবহার করে দেবো বা কয়েকদিন পরে ব্যবহার করব। এবং রাসায়নিক বিষ যেমন আমি বললাম বীজ শোধনের ব্যাপারটা, বীজ শোধনটাও 7 দিন আগে আপনাকে করে নিতে হবে, কারণ যখনই রাসায়নিক বিষ বা রাসায়নিক সারের সাথে এটা সংস্পর্শে আসবে তখনই কিন্তু জীবাণুগুলো মরে যাবে। এবং চাষি ভাইরা যখন এই জীবাণু সার কিনবেন তখন আরেকটা জিনিস যেন অবশ্যই দেখে নেন, তার ডেট অফ এক্সপায়ারিটা। অর্থাৎ প্রত্যেকটা জীবাণুর কিন্তু একটা নির্দিষ্ট কাল আছে যে এর মধ্যে সে মারা যাবে। এবং আমি যদি আজ 2008-এর একটা জীবাণু সার নিয়ে এসে কোনো চাষিকে বলি যে এই জীবাণু সারটা আপনি দিন, তাহলে কিন্তু সে কাঙ্ক্ষিত ফসলটা কিন্তু সে পাবে না। কি পরিমাণে সেচ লাগবে? এই মুগ চাষ করতে গেলে সেচের পরিমাণটা খুব একটা বেশি লাগে না। প্রথমেই বলেছি জমি যখন তৈরি করব তখন যদি জমিতে পর্যাপ্ত রস না থাকে তাহলে একটা সেচ আপনাকে দিয়ে নিতে হবে। তারপর 3 থেকে 4 বার লাঙল ভালো করে দিয়ে মাটিটাকে ঝুরঝুর করে নিতে হবে, এবং জল নিকাশি ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে। এরপরে ফুল আসার আগে যদি মাটিতে রসের টান থাকে তাহলে কিন্তু একটা জলের ঝাপটা যদি আমরা দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে মুগ চাষের পক্ষে। আপনি আলোচনাতে একবার উল্লেখ করেছেন যে পরিচর্যার ক্ষেত্রে আগাছা তুলে ফেলতে হবে। আর কি কি ধরনের পরিচর্যা প্রয়োজন? আর সেরকম পরিচর্যার প্রয়োজন নাই। যে গাছগুলো আমরা লাগাচ্ছি সেটা যদি খুব ঘন হয়ে যায় সেক্ষেত্রে একটু ঘনত্বটাকে কমিয়ে দিতে হবে, তাহলেই হবে। এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শস্য রক্ষা, কারণ রোগ পোকার আক্রমণ লেগেই থাকে। এগুলোর হাত থেকে কিভাবে এই শস্যকে বাঁচাতে হবে? মুগ চাষ করতে গেলে যে পোকাটা আমাদেরকে খুবই ক্ষতি করে সেটা হচ্ছে শুয়োপোকা, যেটা আমরা বলি বিহার হেয়ারি ক্যাটারপিলার। এর যে মথটা থাকে সেটা পাতার নিচের দিকে ডিম পাড়ে, প্রায় 400 থেকে 1000টা ডিম পেড়ে দেয়, এবং সেই ডিম ফুটে যে ক্রীড়াটা বের হয় সেই ক্রীড়াটা কিন্তু ক্ষতিটা করে। এই ক্রীড়া করে কি, পাতাটাকে পুরো খেয়ে নেয় এবং পাতাটাকে জালিকার আকারে পরিণত করে দেয়। দূর থেকে দেখলেই বুঝতে পারা যায় সেখানে আপনার এই ধরনের শুয়োপোকার আক্রমণটা হয়েছে। এবং পরবর্তীকালে যখন এটা ছড়িয়ে যায় গোটা গাছটাকে কিন্তু ক্ষতি করে দেয় এবং ফলন ভীষণভাবে মার খায়। আর একটা আছে আপনার লাল শুয়োপোকা, এর কালারটা একটু লালচে, এরাও সমানভাবে ক্ষতি করে। এরও যে কীড়াগুলো বের হয় সেগুলো এত তাড়াতাড়ি গাছকে শেষ করে দেয় যে এই শুয়োপোকাটা লাগলে কিন্তু গাছের আমরা মুখ থেকে ফলনই পাবো না। তাছাড়া আছে জ্যাসিড, যারা রস চুষে খায়,
তারপরে আছে আপনার কালো জাপ পোকা, এছাড়া আছে সাদা মাছি। সাদা মাছিটা তিনভাবে ক্ষতি করে। প্রথমে এরা রসটাকে শুষে খায়, তারপরে কি এরা এক ধরনের যে মল ত্যাগ করে, সেটাকে আমরা মানে যেটা বিজ্ঞানের ভাষায় বলা হয় যে খুব মিষ্টি এদের মলগুলো, সেখানে বিভিন্ন ধরনের ছত্রাক বাসা বাঁধে, এটাকে শুটি মোল্ড বলা হয়, এবং গাছটা একটু কালো হয়ে যায়, তখন সেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু খুব ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। তাছাড়া এছাড়া সাদা মাছি বলে এক ধরনের পোকা আছে যেগুলো ভীষণ ক্ষতি করে। এরা তিনভাবে ক্ষতিটা করে। প্রথমে যেটা হয়, এরা রস চুষে খায়, তারপরে হয় কি এরা যে মল ত্যাগ করে সেটা খুব মিষ্টি, এখানে বিভিন্ন ধরনের ছত্রাক বাসা বাঁধে, আমরা বলি শুটি মোল্ড, গাছটা কালো হয়ে যায়, সালোক সংশ্লেষে বাধা পায়। তাছাড়া এরা এক ধরনের রোগ ছড়ায়, ভাইরাস রোগ, যেটাকে আমরা বলি সাহেব রোগ এবং কুটে রোগ, এই দুটোই কিন্তু এই সাদা মাছির থেকে ছড়ায়। আর এক ধরনের পোকা আছে যেটা বিভিন্ন ধরনের ফসলে লাগে, সেটা হচ্ছে আপনার উই পোকা। এই উই পোকারা মাটির নিচে থাকে, এরা সাধারণত সেলুলোজটাকে খায়, যখন সেলুলোজের কম পড়ে তখন এরা গাছের মূলে গিয়ে অ্যাটাকটা করে। আর আমাদের এই অঞ্চলে তো উইয়ের উপদ্রব সাংঘাতিক আছে, এবং গাছ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। যদি ঠিকঠাকভাবে আমরা পরিচর্যা না নিতে পারি তাহলে কিন্তু পুরো ফসলটাই মার খেতে পারে। রোগের ক্ষেত্রে মুগের ক্ষেত্রে যেমন ধসা রোগটা হতে পারে, এছাড়া ব্যাকটেরিয়া জনিত ধসা হতে পারে, আমি আগেই বলেছি সাহেব রোগ হতে পারে এবং কুটে রোগ হতে পারে। ব্যাকটেরিয়া জনিত ধসাটা কি, আপনার জমিতে গাছ আছে, হঠাৎ করে মনে হবে যেন গাছটা কেমন ঢলে পড়েছে দিনের যে কোনো সময়, এবং এটা এরকম হতে হতে একসময় গাছটা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে ফলনটা ভীষণভাবে মার খায়। তাছাড়া ফাঙ্গাল জাতীয় যে ধসা রোগটা হয় সেক্ষেত্রেও গাছের হঠাৎ করে নষ্ট হয়ে যেতে পারে এবং পুরো গাছটাই একসময় শুকিয়ে যায়। তাছাড়া সাহেব রোগ যেটা বললাম, যে সাদা মাছি যেটা আমাদের নিয়ে আসে, প্রথমে পাতাটা হলুদাভ হয়ে যাবে, শুধুমাত্র যে শীটটা থাকবে সেই শীটটা সবুজ থাকবে, এবং তারপরে আস্তে 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 গোটা গাছটা কিন্তু হলুদ হয়ে বসে যাবে এবং ফসল ভীষণভাবে মার খায়। তাছাড়া কুটে রোগ আছে। কুটে রোগটা কি, এটা এক ধরনের ভাইরাস কথিত রোগ, এবং এটাও যেটা বললাম আমাদের সাদা মাছি এরা এই রোগটাকে নিয়ে আসে। প্রথমে গাছের পাতা উপর দিকে কুঁকড়ে যায়, এবং কুঁকড়ে যাওয়ার সাথে সাথে গাছের পাতা একটু স্ফীত হয়ে যায়, একটু মোটা হয়ে যায়, এবং তারপরে আস্তে 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 পুরো গাছটা কিন্তু ছোট হয়ে যায়, এবং যে ফলনটা আমরা পাবো সেই ফলনটা ভীষণভাবে মার খায়। এখানে একটু সংক্ষেপে জেনে নেব যে এই যে রোগগুলো আসছে বা পোকা আসছে, এদেরকে কিভাবে ঠেকানো সম্ভব, খুব সংক্ষেপে জানবো। প্রথমেই বলি যে শুয়োপোকা যেটা বললাম, শুয়োপোকা প্রথম দিকে যে বললাম ডিম পাড়ে পাতার নিচে, এবং চাষি ভাই যদি নিয়মিত পর্যবেক্ষণে রাখেন, প্রথমে কিন্তু কয়েকটা পাতাতে এরা ডিমটা পাড়ে, সেই সময় ডিমটা সংগ্রহ করে যদি আমরা মেরে দিতে পারি তাহলে কিন্তু এই আক্রমণটা খুব একটা বেশি আসবে না। তাছাড়া তারপরে যখন ক্রীড়াগুলো বেরোলো, তখনও আমরা যদি পাতা সমেত ক্রীড়াগুলোকে নিয়ে এসে একটা কেরোসিন মিশ্রিত জল বা কোনো একটা কীটনাশকের মধ্যে ফেলে দিতে পারি তাহলে সেগুলো মারা যাবে। এছাড়া যখন রাসায়নিক কন্ট্রোলে আসবো, আমরা সবসময় বলবো যে ডাস্ট যে পাউডারগুলো আছে সেইগুলো যেন দেওয়া হয়, যেমন 2% মিথাইল প্যারাথিয়ন ডাস্ট যদি আমরা ছড়িয়ে দিই, যে কোনো ধরনের স্প্রে থেকে কিন্তু এটা ভালো কাজ দেবে। আর সাদা মাছির ক্ষেত্রে যদি প্রথম দিকে রোগর বা ম্যালাথিয়ন জাতীয় কোনো কীটনাশক আমরা স্প্রে করতে পারি, সাদা মাছির আক্রমণটাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে সাহেব রোগ, কুটে রোগ এগুলো কিন্তু আসবে না। একদম আলোচনার শেষে এসে গেছি, জানতে চাইবো যে ফসল কাটা কিভাবে হবে এবং তার সংরক্ষণ। ফসল কাটা এটা একটা মুগ চাষের ক্ষেত্রে একটা খুব ভাইটাল ব্যাপার, কারণ মুগটার যে শুটিটা হবে সে একসাথে কিন্তু পাকবে না, এবং এই কারণে এটাকে খেপে খেপে আপনাকে সংগ্রহ করতে হবে। মোটামুটি 55 থেকে 60 দিনের মাথায় একবার শুটিগুলোকে সংগ্রহ করতে হবে, এবং তার ঠিক 10 থেকে 15 দিনের মাথায় আরেকবার যদি শুটিটাকে সংগ্রহ করি তাহলে মোটামুটি 80% মতো শুটি আমরা
সংগ্রহ করে নিতে পারবো। এবং কখনোই আমরা 100% সুটি কিন্তু সংগ্রহ করতে পারবো না। এই মুগ চাষের ক্ষেত্রে শেষের দিকে যখন গাছটা দাঁড়িয়ে থাকবে, একটা লাঙল দিয়ে যদি আমরা জমিতে সেটাকে মিশিয়ে দিতে পারি, তাহলে প্রথমে বলছিলাম নাইট্রোজেন এবং তার সাথে সাথে প্রচুর পরিমাণে জৈব সার কিন্তু মাটির মধ্যে অ্যাড হয়ে যাবে, যেটা পরবর্তী যে ফসল আমরা চাষ করতে যাব সেই ফসলের পক্ষে খুব উপকার হবে। ধন্যবাদ আপনাকে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা তো আজকের অনুষ্ঠান দেখলেন এবং আলোচনা শুনলেন। শুধু শুনলেই হবে না, বিশেষজ্ঞ যে যে দিকগুলোর কথা বললেন, যেগুলো মাথায় রাখতে হবে আপনাদের, সেগুলো যদি সত্যি আপনারা মনে রাখেন, তাহলে আগামী দিনে বা এবছরও যারা মুগ চাষ করছেন তারা কিন্তু কোনো সমস্যায় পড়বেন না। বরঞ্চ কিছু ভালো কথা যদি মনে রাখেন, তাহলে সেগুলো আপনার ভালো কাজেই আসবে। কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় প্রাকৃতিক পরিবর্তিত পরিস্থিতি এবং প্রাণী পালন। এই আলোচনায় আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন প্রফেসর সরোজ কুমার পাইন, বিভাগীয় প্রধান, কৃষি কলেজ, বিশ্বভারতী। প্রথমে চলে যাচ্ছি তার কাছে। নমস্কার। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এই বর্তমানে প্রাকৃতিক পরিবর্তনের প্রস্তুতিতে প্রাণী পালনের ক্ষেত্রে চাষিরা কি উপকৃত হচ্ছেন? দেখুন, আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কয়েকটা বছরেই, বিশেষ করে এবারে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে যে চাষিরা চাষ করছে, চাষ করার পরে তারা যেটুকু ফসল পাচ্ছে সেইটুকু তাদের পোষাচ্ছে না, অর্থাৎ যে খরচটুকু তাদের উঠছে না। সেটা প্রাণী পালনের ক্ষেত্রে ততখানি লোকসান নয় বা নেই, এবং ক্ষতি একটু তো হবেই, আমরা হয়তো পরোক্ষে সেটা বুঝতে পারি। কিন্তু এই অবস্থাটা কাটাতে গেলে আমরা চেষ্টা করব বিভিন্ন কারণে গবাদি পশু পালনকে আরও একটু বেশি মাত্রায় নিয়ে যেতে। অর্থাৎ চাষিদের একটা অনীহা বেশ কিছুদিন আগে থেকে হয়ে গেছে যে গবাদি পশু পালন তারা করতে অনিচ্ছুক। তার অনেক কারণ আছে, কিন্তু কারণগুলো দেখতে গিয়ে চাষিরা তাদের নিজেদের সর্বনাশ ডেকে আনছে। যে সবই চাষবাস যায় কিছু না হচ্ছে কেন, সেটা হচ্ছে রাসায়নিক সারের ব্যবহার বেশি হচ্ছে, এবং গবাদি পশুর পৃষ্ঠার যে সার সেটাও পাওয়া যাচ্ছে না। এবং সব দিক দিয়ে চিন্তা করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা পাশাপাশি যদি গবাদি পশুকে না রাখি, তাহলে চাষিরা আগামী ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে, এবং সেক্ষেত্রে মাটি ভীষণভাবে অনুর্বর হয়ে যাবে, এবং সেটাকে আবার ফিরিয়ে আনা ব্যয় সাপেক্ষ, এবং সেটা সম্বন্ধে চিন্তা করতেও আমাদের ভয় হচ্ছে। আচ্ছা, আমাদের এই ভারতবর্ষ তো কৃষি নির্ভরশীল দেশ, কৃষি প্রধান দেশ মূলত, কিন্তু বিভিন্ন প্রাকৃতিক কারণই হোক বা মাটির অনুর্বরতাই হোক, কৃষকবর্গ কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এক্ষেত্রে প্রাণী পালনের কোনো ভূমিকা আছে কি? হ্যাঁ, সেটাই বলছিলাম যে প্রাণীরা অর্থাৎ গবাদি পশু না থাকার জন্য এখন আমরা প্রতি গ্রামেই যখন যাই বিভিন্ন প্রোগ্রামে, তখন দেখতে পাই একজন চাষির বাড়িতে চাষ মানেটাই হচ্ছে যে একসঙ্গে তার গবাদি পশু থাকবে, তার কিছু জমি জায়গা থাকবে, তার মাছের পুকুর থাকবে, অর্থাৎ যেটা কিনা মিশ্র চাষ। আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলি মিশ্র চাষ, কিন্তু এই মিক্সড ফার্মিংটা চাষিরা দীর্ঘদিন ধরেই করে আসছে, নিজেরাই করে। আমরা সেটাকে অর্গানাইজড ওয়েতে বলছি মিশ্র খামার বা মিশ্র চাষটা খুবই জরুরি। অর্থাৎ কেবলমাত্র ধান চাষ বা গম চাষ বা এই সমস্ত মানে কলাই বা আদার শস্য চাষ করে তার যে উপজাত দ্রব্য এবং তার যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা যেমন খড় পাই, ভুসি পাই, সেইগুলোকেও যদি আমরা ব্যবহার ঠিকমতো না করি, তাহলে দেখা যাবে যে সেগুলো আমাদেরকে নষ্ট করতে হয়। অর্থাৎ কেবল চাষটা হচ্ছে তার যে খড়টা হচ্ছে, খড়টা আমরা ব্যবহার করতে পারছি না, যে ভুসিটা হচ্ছে সেটা ব্যবহার করতে পারছি না। তার পাশাপাশি চাষি যে আগের দিনে যেমন রাখতেন
অন্তত অধিকাংশ চাষির বাড়িতেই 4-5টা গবাদি পশু থাকতো এবং সেইগুলো তাদের খুব কম বেশি খরচেই তারা নিজেদের বাড়ির যে সমস্ত প্রাণীজ প্রোটিন অর্থাৎ ওদিকে দুধ, ডিম, মাছ, মাংস সবটাই নিজেরা বাড়ির মধ্যেই করতে পারতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে চাষি কেবল চাষটা করছেন এবং সেই ধান বা গম যাই হচ্ছে না কেন সেইটা বিক্রি করে তাকে পুরোটাই কিনতে হচ্ছে, যার জন্য তাদের সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা যে বাড়িতেই যেটা তৈরি হতো প্রাণীজ প্রোটিন সেইটা বাইরে থেকে অধিক পয়সা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। আর আরও একটা যেটা যে আমাদের জমির যে উর্বরতা অর্থাৎ সেটা একমাত্র সম্ভব গবাদি পশুর বিষ্ঠা থেকে, এবং সেই গবাদি পশু না থাকার জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছি। আরও একটা দিক হচ্ছে যে আমরা যেমন লাঙল, আমরা যখন শিখলাম যে লাঙলে চাষ করলে অর্থাৎ গরু দিয়ে চাষ করলে সেক্ষেত্রে আমাদের খরচ বেড়ে যাচ্ছে এবং নানাভাবে চাষি দেখলো যে পয়সা বেশি মানে নষ্ট হচ্ছে। সেইটা দেখতে গিয়ে আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি দেখা যাচ্ছে আমরা মানে হেভি ওয়েটের ট্রাক্টর মাটির উপর দিয়ে বয়ে নিয়ে যাচ্ছি। সেই একটা ট্রাক্টরের বেশ কয়েক টন ওজন, সেই ট্রাক্টরটা যখন মাটির উপর দিয়ে যাচ্ছে তখন সেই মাটিকে চেপে বসে যাচ্ছে। অর্থাৎ যে জলটা আকাশ বৃষ্টি আসতো এবং সেই জলটা আস্তে আস্তে মাটিতে ভূপৃষ্ঠের নিচে যেত এবং জলাধারে গিয়ে জমা হতো, আবার আমরা সেই জলটা পেতাম মানে সেচের জন্য, সেটা সাবমার্সিবলই হোক বা টিউবওয়েলের মাধ্যমে হোক। দেখা যাচ্ছে যে অধিকাংশ চাষের এরিয়া সেই উপরকার জলটা গড়িয়ে চলে যাচ্ছে নদীতে, নদী থেকে সমুদ্রে এইভাবে চলে যাচ্ছে, কিন্তু জলটা মাটির নিচে যাচ্ছে না। অর্থাৎ মাটির নিচে জল যাওয়ার রাস্তাগুলো আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমরা পুরোটাই যখন আর কি মেকানাইজড হয়ে গেছে, অর্থাৎ চাষটা রাসায়নিক সার, রাসায়নিক বীজ এই সমস্ত জায়গাগুলো যখন চলে গেছি তখন আমরা পিছন ফিরে তাকাবার চেষ্টা করছি। আমরা এখন জৈব প্রথায় চাষ এবং বিভিন্ন যে রাসায়নিক বীজ না নিয়ে খুব কম মাত্রার গ্রেডের বীজ ব্যবহার করা এবং বিভিন্ন উদ্ভিজ বীজ আমরা ব্যবহার করতে পারি, সেই সমস্ত করার আমরা চেষ্টা করছি। কিন্তু এই সুফল পেতে গেলে চাষিদেরকে একটা বিশেষ অগ্রণী ভূমিকা নিতে হবে, যাতে আগামী দিনে মাটির স্বাস্থ্য এটা একটা বিরাট ব্যাপার। মাটি থেকেই আমরা সব কিছুই পাচ্ছি, মাটি থেকেই জল পাচ্ছি, আমাদের খাদ্যগুণ যে সমস্ত কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ওয়াটার এ সবই হচ্ছে মাটি থেকে। অতএব আমরা বলি মাটি মায়ের সমান, অর্থাৎ সেই মাটিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। চাষি সর্বদাই চাষ করে যাচ্ছেন, মাটির দিকে নজর রাখছেন না, মাটির দিকে যেটুকুভাবে নজর রাখছেন সেইটাই এখন যথেষ্ট নয়। আচ্ছা, কোন ধরনের গবাদি পশু চাষ করলে চাষিরা উপকৃত হবেন? গবাদি পশুর এটা আমরা বলে থাকি যে যেমন ধরুন পশ্চিমবাংলায় যে জাতের গবাদি পশু লালন পালন করা যাবে, রাজস্থানে সেটা করা যাবে না, আবার কাশ্মীরে সেটা করা যাবে না। অর্থাৎ আমাদের একটা চয়েসে আসতে হবে। দেখা যাবে যেখানে প্রচুর অত্যাধিক গরম সেই জায়গাতে আমাদের সেইভাবে ব্যবস্থা নিয়ে গবাদি পশু রাখতে হবে এবং গবাদি পশু সিলেকশন করতে হবে। এবং তার জন্য ব্লকে ডাক্তারবাবুরা আছেন, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে কি জাতের গবাদি পশু, অর্থাৎ সেটা যদি গরু হয়, ছাগল বা ভেড়া যে কিছুই হোক না কেন, সেটা কিন্তু আমাদের জাত নির্বাচনটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে খাবারের কথা। এখন চাষিরা সব জমিটুকুই যেটুকু থাকছে সবটাই ধান চাষ, গম চাষ এবং আলু চাষ এই সমস্ত জায়গা দিয়ে ওরা ঠেকে দিচ্ছে। এবার যে প্রাণীটি আছে তার খাবার কোনো জায়গা নাই, অর্থাৎ তাকে কিনা ওই বাজারের যে সমস্ত বস্তার খাবার, যেটা আমরা বলি কনসেন্ট্রেট মিক্সচার, অর্থাৎ ভুসি জাতীয় খাবারের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এবং তার জন্য হচ্ছে কি ভুসি জাতীয় খাবার অর্থাৎ বাজারে যেটা কিনতে পাওয়া যায়, খোল যেটা কিনতে পাওয়া যায়, এখন এর মূল্য মানে অধিক মূল্য, তার জন্য কস্ট অফ প্রোডাকশনটা বেড়ে যায়। অর্থাৎ 1 কেজি দুধ তৈরি করতে গেলেই দেখা যাচ্ছে 20-25 টাকা লেগে যাচ্ছে। এইবার সেই 20-25 টাকা গ্রামের দিকে দাম চাষি পাচ্ছে না, যার জন্য অসুবিধা হচ্ছে। সেই জন্য আমাদের দেখতে হবে যে কম পয়সায় কী করে 1 কেজি দুধ তৈরি করা যায়। সেটা একমাত্র সম্ভব যদি আমরা
সবুজ ঘাসের, সবুজ গোখাদ্যের চাষ করে থাকি এবং তার যোগান দিয়ে থাকি। এর অনেক ভ্যারাইটি আছে। আমরা জানি যে জোয়ার, ভুট্টা, লুসান, বার্সিম, টিওসেন্টি, ওটস, এই সমস্ত নানা জাতের গবাদি পশুকে খাওয়ানোর জন্য ঘাস আছে, ঘাসের চাষ করা যায় এবং তার জন্য ব্লক থেকে বিভিন্নভাবে যোগান দেওয়া হয়, বীজের যোগান দেওয়া হয়, কিন্তু চাষিরা সেটা উৎসাহ পান না, ঠিকমতো বুঝতে পারেন না বলে। অর্থাৎ এই সমস্ত ঘাসের চাষ করলে দেখা যাবে যারা হরিয়ানা বা পাঞ্জাব ওই সমস্ত জায়গাতে যাদের 2 বিঘে 3 বিঘে জমি থাকে, তারা কিন্তু এগ্রিকালচারাল যে সমস্ত ক্রপ অর্থাৎ ধান, ভুট্টা এই সমস্ত চাষ করেন না। তারা চাষ করেন এই জোয়ার, ভুট্টা এবং এই ধরনের সবুজ গোখাদ্যের, যাতে কিনা তারা একটা বাড়িতে অন্তত 8টা 10টা গরু রাখতে পারেন এবং সেই গরু থেকেই যে ইনকামটা হয় সেই ইনকামটা কিন্তু অনেক বেশি। কারণ আমরা এমনিতেই বলে থাকি একটা স্কোয়ার ফিট বলুন বা স্কোয়ার মিটার বলুন, যে জায়গা থেকে একটা উৎপন্ন খাবার আমরা মানুষের জন্য তৈরি করি, সেটা যদি আমরা প্রাণী পালন করে থাকি সেই এরিয়াটায়, অর্থাৎ 1 বিঘে জমি যদি থাকে, 1 বিঘে জমিতে সারা বছরে 3 বার ফসলে কতটা প্রোডাকশন হবে এবং তার থেকে কতটা ইনকাম হবে, সেই 1 বিঘে জমি বা 3 বিঘে জমি থেকে যদি গবাদি পশুপালন করে এবং তার জন্য ঘাস লাগিয়ে সেই ঘাসের যোগান দিয়ে আমরা দেখা যাবে যে প্রায় 10টা 15টা গবাদি পশু আমরা রাখতে পারি এবং সেইখান থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা মাসিক ইনকাম ওই চাষের ইনকাম থেকে কিন্তু অনেক বেশি। যার জন্য আমরা বলি যে যাদের কম জমি আছে তারা গবাদি পশুপালন করুন এবং সেক্ষেত্রে চাষির বাড়ি থেকে তাকে ওই ইনকামের জন্য আর অন্য কোথাও যেতে হবে না, কেবলমাত্র গবাদি পশু পালনের উপরেই নির্ভরশীল হতে হবে। আচ্ছা, আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে সংকর জাতের গাভী চাষিরা কিভাবে পেতে পারেন এবং এর প্রতিপালন কিভাবে করবেন? সংকর জাতের গাভী আমরা সংকরায়ন যে ব্যাপারটা, অর্থাৎ অনেক আগে থেকেই ভি কুরিয়ান সাহেব এনেছিলেন আর কি গুজরাটে, অর্থাৎ হোয়াইট রিভলিউশন। এই যে সংকরায়ন যেটা বললেন, এই সংকর জাতের গাভী যেটা চাষিরা তার বাড়িতে যে দেশি গরুটা আছে সেই দেশি গরু থেকেই সংকর জাতের গাভী বানিয়ে নিতে পারেন, এটা চাষিরা জানেন। এবং সেটাকে ছোট থেকেই লালন পালন করতে হবে, তাকে কৃমির ওষুধ দিয়ে, তাকে বিভিন্ন তাদের গবাদি রোগ প্রতিরোধের জন্য যে সমস্ত ভ্যাকসিন এবং কৃমিনাশক ঔষধ এবং তার যে বাড়বাড়ন্তের জন্য যে সমস্ত ধরনের খাবার দরকার, সেইটা যদি শুরু থেকেই নেওয়া হয়, দেখা যাবে সেই যে দেশি গরুটা তার বাড়িতে দুধ দিত 2 কিলো 3 কিলো, সেই সংকর জাতের গাভীটি তার বাড়িতে অন্তত 6 থেকে 7 কিলো দুধ দেবে। কৃষকরা অনেক বেশি লাভবান হবে। তার কারণ হচ্ছে যে আমাদের যে জাতের গরু চাষিরা পুষে থাকেন দেশি, সেটা থেকে কোনোদিনই লাভ হতে পারে না এবং যার জন্য অন্তত 5 থেকে 7 লিটার দুধ যদি একটা গরু না দেয়, তাহলে সেই গরু থেকে যে দুধটা হয় তাহলে তার থেকে লাভ চাষিরা কোনো মতেই পেতে পারেন না। পরোক্ষে লাভটা হচ্ছে যে মাটির উর্বরতা বৃদ্ধি, সেসব ঠিক আছে, কিন্তু লাভ করতে গেলে সংকর জাতের গাভী হচ্ছে যথেষ্ট। আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল যে প্রাকৃতিক পরিবর্তিত পরিস্থিতিতে প্রাণী পালন, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।